আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে যারা অংশগ্রহণ করেছো সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম জানিয়ে আমাদের আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসের কার্যক্রম শুরু করছি। আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থা। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা ক্লাস বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার ক্লাস সমূহ ধারাবাহিকতা রেখেছি। আজকে বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা আলোচনা করো। ২ নাম্বার যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্ব ব্যাংকের গঠন, অর্থাৎ বিশ্ব ব্যাংক কি। ৩ নাম্বার প্রশ্নে আলোচনা করব বিশ্ব ব্যাংকের কার্যাবলী আলোচনা করো এবং ৪ নাম্বার প্রশ্নে আলোচনা করব তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করো। তো আমরা সর্বপ্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা আলোচনা করো, যেটি ২০১৮ এবং ২০১৫ সালে পার্ট সি তে এসেছিল। সে কারণে এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমরা সর্বপ্রথম যে প্রশ্ন, বাংলাদেশের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটা আমরা এখন আলোচনা করব। আমরা গত ক্লাসগুলোতে এশীয় উন্নয়ন ব্যাংকের গঠন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা কি কি। তা আমরা সর্বপ্রথম বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আমরা জানি যে এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ১৯৭৩ সালে বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্যপদ লাভ করেন এবং এই এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্যপদ লাভ করার পর থেকেই আজ পর্যন্ত বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে এই আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে আসছে। এখন আমরা জানবো বাংলাদেশের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক কি কি ভূমিকা পালন করেছে। সর্বপ্রথম যে পয়েন্টটা দেওয়া আছে সেটি হচ্ছে গ্রামীণ উন্নয়ন। এশীয় উন্নয়ন ব্যাংক গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে বিষয়টি এশীয় উন্নয়ন ব্যাংক অগ্রাধিকার প্রদান করেছে। গ্রামীণ উন্নয়নের জন্য এশিয়া উন্নয়ন ব্যাংকের নিকট থেকে বাংলাদেশ সাহায্য সহযোগিতা বরাবরের মতোই অনেকটা বেশি পেয়ে থাকে। গ্রামীণ উন্নতি ছাড়া এদেশের সামগ্রিক উন্নয়ন অসম্ভব। বাংলাদেশের প্রায় ৮০% মানুষই গ্রামে বসবাস করে, ফলে গ্রামীণ এলাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে এখানকার জনজীবনে আধুনিকতার ছোঁয়া লেগেছে। অর্থাৎ যে জিনিসটা বলা হচ্ছে, আমাদের বর্তমান বাংলাদেশে নগরায়ন ব্যবস্থা বিদ্যমান থাকলেও, শহরায়ন ব্যবস্থা বিদ্যমান থাকলেও বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত গ্রামীণ পরিবেশে এলাকার মধ্যে বসবাস করে। তো গ্রামীণ উন্নয়নে যে কথাটা বলেছিলাম যে নগরায়নে যে পরিমাণ মানুষ বসবাস করে তার চেয়ে বেশি পরিমাণ বসবাস করে আমাদের গ্রামীণ পরিবেশে। এই এশীয় উন্নয়ন ব্যাংক গ্রামীণ পরিবেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য অর্থ বরাদ্দ দিয়ে থাকে এবং গ্রামীণ পর্যায়ে প্রযুক্তির ব্যবহার সর্বোচ্চ করার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দিয়ে থাকে। তাহলে গ্রামীণ উন্নয়নের জন্য এই এশীয় উন্নয়ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের এই ভূমিকার কারণেই গ্রামীণ পর্যায়ে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। অর্থাৎ কিরকম, উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে পাই, এই উন্নয়নের ধারাবাহিকতায় আমরা বর্তমান সময়ে শহরে বসে আমরা যে প্রযুক্তির ব্যবহার করছি, বর্তমানে আমরা গ্রামীণ পর্যায়ে গেলেও, গ্রাম পর্যায়ে গেলেও আমরা এই প্রযুক্তির ব্যবহারটা ওদের হাতে হাতে দেখি। এটা হচ্ছে যে পরিবর্তন। এবং সাথে সাথে আমাদের গ্রামীণ পর্যায়ে যে শিক্ষার ব্যবস্থার হার, উচ্চ হার, ঠিক একই বিষয়টা আমরা বর্তমানে গ্রামীণ পর্যায়েও শিক্ষার হার উচ্চ দেখি। এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ গ্রামীণ উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২ নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। তো আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, লেখা আছে যে ইদানিংকালে উন্নয়নশীল দেশগুলোতে বেকারত্ব একটি মারাত্মক সমস্যা হিসেবে পরিগণিত হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশও ব্যতিক্রম নয়। স্বল্প পুঁজি ও উদ্যোক্তার অভাবে এদেশের অনেক মানুষই তার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। এশীয় উন্নয়ন ব্যাংক এইসব সমস্যা কাটিয়ে ওঠার জন্য ইতিমধ্যে অনেকগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে বাংলাদেশের দারিদ্র্যের হার যেমন
রয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে প্রবৃদ্ধির হার। অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টি আমরা গ্রামীণ পর্যায়ে দেখি আমাদের অনেক সম্পদ পড়ে আছে, অনেক খালি জমি পড়ে আছে। কিন্তু পর্যাপ্ত পুঁজি এবং উদ্যোক্তার অভাবে এইসব জায়গাগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। সেক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের জন্য এশিয়া উন্নয়ন ব্যাংক বিভিন্ন ঋণ প্রদানের মাধ্যমে পুঁজির অর্থসংস্থান করছে এবং বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের উদ্যোক্তা সৃষ্টি করছে গ্রামীণ পর্যায়ে। ফলে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে উদ্যোক্তা এবং পুঁজির সঞ্চয় সৃষ্টি হওয়ার কারণে ব্যাপক পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। 3 নাম্বার যে পয়েন্ট ভূমিকা পালন করে সেটি হচ্ছে যে শিক্ষার উন্নয়ন। আমরা সকলে জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এইসব কথা বলা হয় এই জন্য যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থার দৃঢ়তা সে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে। এদেশের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি রয়েছে তা দূর করার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক ব্যাপকভাবে সহযোগিতার হাত সম্প্রসারিত করেছে। এখানে যে কথাটা বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আসলে এই শব্দটা নিয়ে যদি আলোচনা করতে যাই পুরো একটা 2টা ক্লাস নেওয়া যাবে। যে শিক্ষা বলতে আমরা বর্তমান সময়ে যেটা দেখি সেটাকে আমরা প্রকৃত শিক্ষা বলতে পারি না। প্রকৃত যেটি শিক্ষা সেটা আমাদের বাংলাদেশে মতো উন্নয়নশীল দেশে এখনো সম্ভব হয়নি। শিক্ষার হার বাড়ছে কিন্তু সুশিক্ষার হার কমছে। আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু সুশিক্ষিত হচ্ছি না। আর একটা দেশের মানুষ যদি সুশিক্ষিত না হয় তাহলে দেশের অর্থনৈতিক কাঠামো কখনোই শক্ত ভিত্তি তৈরি করতে পারবে না। আজকে আমরা দেখি আহ, যে আমরা শিক্ষিত মানুষরাই কিন্তু দুর্নীতি করছি। আমরা শিক্ষিত মানুষরাই কিন্তু সকল অন্যায় কাজগুলা করছি, কারণ আমরা শিক্ষিত হয়েছি কিন্তু সুশিক্ষিত হয়নি। আমরা শিক্ষিত হয়ে আমরা দাবি করি যে আমরা শিক্ষিত জাতি, আমরা শিক্ষিত মানুষ, কিন্তু আমরা এখনো আমাদের বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। আমরা শিক্ষিত মানুষরাই কিন্তু এই কাজটা করছি, দুর্নীতি করছি, বড় বড় দুর্নীতি করছি। এই দুর্নীতিগুলো কিন্তু একটা রিকশাওয়ালা করছে না, এটা করছে একজন শিক্ষিত মানুষ। কারণ সে শিক্ষিত হয়েছেন, বড় বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু সে সুশিক্ষা অর্জন করেননি। আমরা আজকে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি যে একজন শিক্ষিত মানুষ তার একজন বৃদ্ধকে পিটানোর ক্ষেত্রে, হেনস্থা করার ক্ষেত্রে সে বিন্দু মাত্র কার্পণ্য করছে না। এটার পিছনের মূল কারণ হচ্ছে আমি শিক্ষিত হয়েছি কিন্তু সুশিক্ষিত হয়নি। আর এই পয়েন্ট থেকে আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখানে যে বলা হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড তখনই শক্তিশালী হবে যখন মানুষ সুশিক্ষিত হবে। আর শিক্ষার হার, শিক্ষিতের হার, সাক্ষরতার হার যতই বৃদ্ধি পাক না কেন, যদি সুশিক্ষার হার যদি আহ, না বৃদ্ধি পায় তাহলে একটি দেশের অর্থনৈতিক কাঠামো কখনোই মজবুত করা যাবে না। সে কারণে এই এশিয়া উন্নয়ন ব্যাংক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে তার সহযোগিতার হাত এশিয়া উন্নয়ন ব্যাংক বাড়িয়ে দিয়েছেন। এটিই ছিল এশিয়া উন্নয়ন ব্যাংকের ভূমিকা। 4 নাম্বার হচ্ছে কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধন। আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। প্রত্যক্ষ পরোক্ষভাবে এদেশের প্রায় 80% মানুষই কৃষির সাথে জড়িত। বর্তমান বাংলাদেশ কৃষিক্ষেত্রে সনাতন পদ্ধতি বিলুপ্ত হয়ে বৈজ্ঞানিক পদ্ধতি অনেকটা স্থান করে নিয়েছে। কৃষকদের বিভিন্ন ধরনের ঋণ দিয়ে এবং সুদের হার কমিয়ে এদেশের জনগণের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন এশিয়া উন্নয়ন ব্যাংক। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশ হচ্ছে যে কৃষি নির্ভর দেশ। আমরা বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়ি এবং নির্ভরশীল আছি। এই কৃষকদেরকে প্রযুক্তির সাথে সম্পৃক্ত হওয়া, ঋণ প্রদানের মাধ্যমে তারা যাতে কৃষক যাতে প্রযুক্তিকে ব্যবহার করতে পারে, তারা যাতে অর্থের অভাবে কৃষিকাজ থেকে বিরত না হয় এবং তারা নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করে তারা যেন কৃষি খাতে উন্নয়ন সাধন করতে পারে, সেই জন্য এশিয়া উন্নয়ন ব্যাংক সহজ শর্তে সুদের হার কমিয়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে কৃষকদেরকে ঋণ প্রদান করে থাকে। 5 নাম্বার যে ভূমিকা পালন করেন এশিয়া উন্নয়ন ব্যাংক সেটি হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন। যে কোনো দেশের জনগণ থাকলেই তা যে ওই দেশের জন্য জনসম্পদে পরিণত হবে তা কিন্তু নয়। সুস্বাস্থ্য অর্জনের মাধ্যমেই দক্ষ ও যোগ্য নাগরিক গড়ে তোলা সম্ভব। আমরা জানি বাংলাদেশের জনগণের স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে এশিয়া উন্নয়ন ব্যাংক কার্যকরী ভূমিকা পালন করে আসছে। এই জিনিসটা দিয়ে বুঝিয়েছেন যে একটা দেশের সুস্বাস্থ্য ব্যবস্থা যদি উন্নত না হয়,
মানুষ যদি সুস্থ না থাকে, দক্ষ না হয়, তাহলে আমরা যতই বলি যে একটি দেশের জনসংখ্যা সম্পদ রূপে পরিগণিত। কিন্তু তখনই এটি সম্পদে পরিণত হবে যখন যেই দেশের অর্থাৎ বাংলাদেশের মানুষ যখন সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং বাংলাদেশের মানুষ যখন দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে, তখনই দেশের জন্য এটা সম্পদ হিসেবে পরিগণিত হবে। এর আগে কখনোই জনসংখ্যাকে দেশের সম্পদ হিসেবে পরিগণিত করা যাবে না। আর এই সুস্বাস্থ্য রক্ষার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক বিভিন্ন অর্থ বরাদ্দের মাধ্যমে বিভিন্ন রোগের টিকা আবিষ্কার সহকারে বিভিন্ন রোগের টিকা মানুষকে প্রদানের মাধ্যমে স্বাস্থ্য খাতকে বিভিন্নভাবে ঋণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করে আসছে। ৬ নাম্বার যে পয়েন্টটা আমরা পাই সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এশিয়া উন্নয়ন ব্যাংক বাংলাদেশের রেলপথ, সড়কপথ, সেতু নির্মাণ সহ যোগাযোগের সেক্টরে সকল ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সবসময় কাজ করে আসছে। এই ব্যাংকটি বাংলাদেশের সর্ববৃহৎ সেতু বঙ্গবন্ধু যমুনা সেতু নির্মাণের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতা করেছে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মাইলফলক হিসেবে বিবেচিত। তাহলে এশিয়া উন্নয়ন ব্যাংক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন রেলপথ, সড়কপথ এবং সেতু নির্মাণের জন্য তারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ঋণ প্রদান করে থাকে। এটি ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। ৭ নাম্বার হচ্ছে নারী উন্নয়ন। এশিয়া উন্নয়ন ব্যাংক আমরা দেখি যে উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। এবং আমাদের সমাজে আমাদের সংস্কৃতি কালচারের কারণে আমাদের দেশে নারীরা অবহেলিত এবং লাঞ্ছিত হচ্ছে। এই নারীদেরকে অবহেলিত এবং লাঞ্ছিত হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটি হচ্ছে নারীদেরকে প্রথার ভিত্তিতে আটকিয়ে রাখা, প্রথার মধ্যে আবদ্ধ করে রাখা, নারীদের মধ্যে দক্ষতা সৃষ্টি না হওয়া এবং নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি না হওয়ার কারণে আজকে বাংলাদেশে নারীদের লাঞ্ছনা এবং অবহেলা বৃদ্ধি পাচ্ছে। সে কারণে এশিয়া উন্নয়ন ব্যাংক নারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে এবং এশিয়া উন্নয়ন ব্যাংক বাংলাদেশের নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। আমরা দেখি বিভিন্ন যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে বিভিন্ন সংস্থা নারীদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। তারা গবাদি পশু পালন হতে শুরু করে, আউটসোর্সিং এর ব্যবস্থা হতে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সংস্থা, যুব সমাজ হতে শুরু করে সরকারি তত্ত্বাবধানে, কুরিয়ার তত্ত্বাবধানে তারা নারীদেরকে প্রশিক্ষণ ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন এবং এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরকে দক্ষ এবং স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এশিয়া উন্নয়ন ব্যাংক। ৮ নাম্বার যে ভূমিকাটা পালন করেন সেটি হচ্ছে শক্তি খাতের উন্নয়ন। বাংলাদেশের শক্তি খাতের উন্নয়নের পেছনে এশিয়া উন্নয়ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এশিয়া উন্নয়ন ব্যাংক আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালনের খাতে বিশাল অঙ্কের ঋণ দান করছে। আমাদের দেশ ইতিমধ্যে বিদ্যুৎ খাতে বেশ সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। এশিয়া উন্নয়ন ব্যাংক বাংলাদেশের উন্নয়নের জন্য যে পরিমাণ ঋণের বরাদ্দ দিয়েছে তার প্রায় 1/4 শক্তি খাতে দেওয়া হয়েছে। তাই বলা যায় বাংলাদেশের জ্বালানি খাতের মূল নিয়ামক শক্তি হচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক। একটি দেশের শক্তি খাতকে, জ্বালানি খাতকে, বিদ্যুৎ খাতকে, গ্যাস খাতকে উন্নত করতে হলে একটি দেশকে বিপুল পরিমাণ অর্থনৈতিক শক্তিশালী হতে হয়। কিন্তু আমাদের মতো বাংলাদেশের উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে ওই পরিমাণ অর্থনৈতিক কাঠামো শক্তিশালী না হওয়ার কারণে অনেক শক্তি খাত, জ্বালানি খাত, বিদ্যুৎ উৎপাদন সহ গ্যাস সহকারে অনেক প্রাকৃতিক সম্পদ অব্যবহৃত রয়ে গিয়েছে। আর এই ক্ষেত্রে এশিয়া উন্নয়ন ব্যাংক ঋণ বরাদ্দের মাধ্যমে, ঋণ প্রদানের মাধ্যমে, প্রযুক্তি সরবরাহের মাধ্যমে এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, বিতরণের ক্ষেত্রে, গ্যাস উত্তোলনের ক্ষেত্রে, জ্বালানি খাতের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে, উত্তোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশের উন্নয়নের জন্য অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মতো এশিয়া উন্নয়ন ব্যাংকও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এশিয়া উন্নয়ন ব্যাংকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধু সংস্থা বলেও অবহিত করা যেতে পারে। এই ছিল আমাদের আজকের প্রথম প্রশ্নের বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এশিয়া উন্নয়ন ব্যাংকের ভূমিকা।
এরপর আমরা যে বিষয়টা নিয়ে আজকে ধারণা অর্জন করব সেটি হচ্ছে বিশ্বব্যাংক। আমরা স্ক্রিনের মধ্যে বিশ্বব্যাংকের অনেক তথ্য আমরা জানি যে বিশ্বব্যাংক কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা জানি যে ২য় বিশ্বযুদ্ধের সময় বিশ্বব্যাংকের যে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছিল ২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, ওই অবস্থার পরিপ্রেক্ষিতেই মূলত এই বিশ্বব্যাংক গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়। এবং আমরা এটাও জানি যে ১৯৪৪ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নরমান্ডিতে সামরিক বিমান হামলায় প্রচুর রক্তপাত হলে বিশ্বের সর্বত্র আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ে, ব্যবসা-বাণিজ্য মন্দাবস্থা দেখা দেয়। এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও মুক্ত এবং স্থিতিশীল বিশ্ব বাণিজ্য ও আর্থিক ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়ে। এই অপরিহার্যতার মুখোমুখি হয়ে বিশ্ব নেতৃবৃন্দ মেইনি অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক স্থাপন করেন এবং এর কার্যক্রম শুরু করেন ১৯৪৬ সালে। তাহলে ১৯৪৪ সালের জুলাই মাসে মূলত এই বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। এবার আমরা তাহলে এখান থেকে জানলাম যে ১৯৪৪ সালের জুলাই মাসে ব্রেটন উডস নামক স্থানে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। স্ক্রিনের মধ্যে আমরা বিশ্বব্যাংক সম্পর্কে যে বিষয়টা দেখতে পাই, যে লেখা আছে, বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। অর্থাৎ যে জিনিসটা এখানে বলা হচ্ছে সেটি হচ্ছে যে কি বিশ্বব্যাংক হচ্ছে একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা। এর মূল কাজ হচ্ছে যে কি উন্নয়ন কর্মকাণ্ডের জন্য উন্নয়নশীল দেশগুলোকে ঋণ প্রদান করা, অনুদান প্রদান করা। এবং বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন করার জন্যই এই বিশ্বব্যাংক কাজ করে থাকে। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা হলো বিশ্বব্যাংক। তাহলে বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা হচ্ছে ১৮৯টি। ১৯৪৪ সালের জুলাই মাসে এটি গঠিত হয় এবং ১৯৪৬ সালের জুন মাস হতে এই ব্যাংকের কার্যক্রম শুরু হয়। তাহলে বিশ্বব্যাংক গঠিত হয় ১৯৪৪ সালের জুলাই মাসে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালের জুন মাস হতে। এবং বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা হচ্ছে ১৮৯টি দেশ। এবং বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন করা। বিশ্বব্যাংক কি? বিশ্বব্যাংক হচ্ছে একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা। এগুলো এমসিকিউর জন্য তোমরা মাথায় রাখবা। তারপরে আমরা দেখি যে বিশ্বব্যাংকের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। অর্থাৎ বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড ম্যালপাস। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডেভিড ম্যালপাস। এবং বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট ছিলেন জিম ইয়ং কিম। তিনি দুইবার নির্বাচিত হয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে। আর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদকাল হচ্ছে ৫ বছর। জিম ইয়ং কিম সর্বপ্রথম ২০১২ সালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং ২০১৭ সালে তার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই পুনরায় আবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মেয়াদকাল থাকা সত্ত্বেও হঠাৎ করে ২০১৯ সালের আগে জিম ইয়ং কিম অনাকাঙ্ক্ষিতভাবে পদত্যাগ করার কারণে ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। যদিও বা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস নিয়ে অনেক সমালোচনা উঠেছেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের সময় এই ডেভিড ম্যালপাস অর্থ পরিকল্পনা মন্ত্রী ছিলেন, যার কারণে পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প যখন তাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করছেন তখন নানাভাবে বিতর্কিত
শিকার হয়েছেন। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা জানি সেটি হচ্ছে যে বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড ম্যালপাস। কততম প্রেসিডেন্ট? 13তম প্রেসিডেন্ট। এরপর আমরা সামনের দিকে যাই। বিশ্ব ব্যাংকের প্রধান অঙ্গ সংস্থা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ বিশ্ব ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয় বোর্ড অফ ডিরেক্টরস এর মাধ্যমে। আইবিআরডি এর বোর্ড অফ ডিরেক্টরস এর সংখ্যা ছিল 25 জন নির্বাহী ডিরেক্টরস, অর্থাৎ এই বোর্ড অফ ডিরেক্টরস এর সদস্য সংখ্যা ছিল 25 জন, যারা বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের মাধ্যমে মনোনীত হয়। এই 25 জন মনোনীত হয় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মাধ্যমে। এরপরে সংগঠনটির আর্টিকেল অফ এগ্রিমেন্ট 2000 সংগঠনটির আর্টিকেলস অফ এগ্রিমেন্ট অনুযায়ী বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা, এই দুটি উদ্দেশ্য হবে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক। অর্থাৎ বিশ্ব ব্যাংক তার সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে দুটি বিষয়কে প্রাধান্য দিবে সেটি হচ্ছে বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা। এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে। সংগঠনটির আর্টিকেলস অফ এই এগ্রিমেন্টটা সম্পাদিত হয় 1989 সালের 16 ফেব্রুয়ারি। তোমরা নোট করে নিতে পারো, এটা পাশে ব্র্যাকেটে উল্লেখ করে দিতে পারো যে সংগঠনটির আর্টিকেলস অফ এগ্রিমেন্ট দিয়ে ব্র্যাকেটে দিয়ে 1989 সালের 16 ফেব্রুয়ারি। তাহলে 1989 সালের 16 ফেব্রুয়ারি আর্টিকেলস অফ এগ্রিমেন্ট সম্পাদিত হয়ে থাকে এবং এই সম্পাদিত এগ্রিমেন্টের মধ্যে লেখা ছিল বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা, এই দুটি উদ্দেশ্য হবে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক। পরবর্তীতে আমরা যাই, দুইটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্ব ব্যাংক গঠিত। প্রধানত দুইটি প্রতিষ্ঠানকে নিয়েই বিশ্ব ব্যাংক গঠিত। পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক আর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। তাহলে পুনর্গঠন ও উন্নয়নের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অর্থনৈতিক যে দুর্বলতা, অর্থনৈতিক যে সংকট সৃষ্টি হয়েছে সেটিকে পুনর্গঠন এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক আর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিয়ে মূলত বিশ্ব ব্যাংক কার্যক্রম শুরু করে। পরবর্তীতে অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক হিসেবে বিশ্ব ব্যাংক আজ বিশ্বব্যাপী, অর্থাৎ অর্থনৈতিককে পুনর্গঠন করতে এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক মহলে মানে বিশ্ব ব্যাংক আজ বিশ্বব্যাপী সুপরিচিত হয়েছে। পরবর্তী সময়ে এই বিশ্ব ব্যাংক 5টি সংস্থার সমন্বয়ে গঠিত হয়। ওই 5টি সংস্থা কি কি? 5টি সংস্থা বা অঙ্গ হচ্ছে আইবিআরডি। একটু খেয়াল করবা, এখানে তোমাদের পূর্ণরূপ আসে এই বিষয়গুলার আইবিআরডি, আইডিএ, অর্থাৎ বিশ্ব ব্যাংক যে 5টি সংস্থার নিয়ে গঠিত সেটা হচ্ছে আইবিআরডি, আইডিএ, আইএফসি, এমআইজিএ, আইসিএসআইডি। তাহলে আইবিআরডি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আইডি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আইএফসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কোঅপারেশন। আইএফসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন। এমআইজিএ এর পূর্ণরূপ হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টেড এজেন্সি। এমআইজিএ এর পূর্ণরূপ হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টেড এজেন্সি। আইসিএসআইডি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার অফ স্টেটমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিপোজিট। আমি আবার বলছি, আইসিএসআইডি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিপোজিট। ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিপোজিট। তাহলে এই ছিল আমাদের বিশ্ব ব্যাংক সম্পর্কে প্রাথমিক ধারণা। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্ব ব্যাংকের কার্যাবলী সমূহ কি কি। এই বিশ্ব ব্যাংক কি কি কার্য সম্পাদন করবে।
এক নাম্বার আছে পুনর্গঠন ও উন্নয়ন। বিশ্ব ব্যাংকের যেসব সদস্য দেশ রয়েছে ওই সদস্য দেশগুলোকে অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নের লক্ষ্যেই মূলত ঋণ প্রদান করে থাকবে বিশ্ব ব্যাংক। তারপর বেসরকারি খাতের উন্নয়ন। এই বিশ্ব ব্যাংক সদস্য রাষ্ট্রগুলোর ক্ষেত্রে যেসব বেসরকারি খাত, বেসরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছেন সেগুলোর উন্নয়নের জন্য ঋণ বরাদ্দ দিয়ে থাকবেন। তারপর যে জিনিসটা কাজ করবেন, বেসরকারি বৈদেশিক বিনিয়োগ। বিশ্ব ব্যাংক এমন এক ধরনের আন্তর্জাতিক সংস্থা যা বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে। যদি কোনো বিনিয়োগকারী বিদেশে বিনিয়োগে আগ্রহী হয় তাহলে বিশ্ব ব্যাংক গ্যারান্টি প্রদান করে থাকে। অর্থাৎ কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি বিদেশে বিনিয়োগ করতে চায় তাহলে একজন গ্যারান্টার লাগে, অর্থাৎ তার নিশ্চয়তার জন্য একজনকে গ্যারান্টার হতে হয়। আর বিশ্ব ব্যাংক নিজে গ্যারান্টার হয়ে ওই সদস্য রাষ্ট্রগুলোর বেসরকারি বাণিজ্যিক বিনিয়োগকে উৎসাহিত করে থাকে। এরপরে ৪ নাম্বার হচ্ছে প্রশিক্ষণ প্রদান। এই বিশ্ব ব্যাংক অন্যতম কাজ হলো বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা। অর্থাৎ বিশ্ব ব্যাংকের যে সদস্য দেশ রয়েছে ওইসব সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন সাধন করাই হচ্ছে বিশ্ব ব্যাংকের কার্যাবলী। এরপরে সমন্বয় সাধন। উন্নয়নশীল দেশে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন WHO, UNDP, ইউনেস্কো, ইউনিসেফ ইত্যাদি সংস্থার সাথে যোগাযোগ ও সমন্বয় সাধনের মাধ্যমে বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট দেশের উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করেন। এই বিশ্ব ব্যাংক বলা হচ্ছে, এই বিশ্ব ব্যাংক শুধুমাত্র নিজেকে নিয়ে এগিয়ে যায় না। এই বিশ্ব ব্যাংক আরো অন্যান্য অঙ্গ সংস্থা যেগুলো আছেন WHO, UNDP, ইউনেস্কো, ইউনিসেফ ইত্যাদি সংস্থার সাথে সমন্বয় করেই মূলত বিশ্ব ব্যাংকের সদস্য দেশগুলোর অর্থনৈতিক সামাজিক উন্নয়নে কাজ করে যায়। ৬ নাম্বার হচ্ছেন ঋণ দান। বিশ্ব ব্যাংকের প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হলো ঋণ দান করা। বিশ্ব ব্যাংকের সদস্য দেশগুলোর মধ্য থেকে যে সকল উন্নয়নশীল দেশ রয়েছে সে সকল দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঋণ দান করে থাকে। অর্থাৎ বিশ্ব ব্যাংক তার সদস্য দেশগুলোতে ঋণ দান করে থাকেন। আমরা বাংলাদেশে যদি দেখি যে আমরা বাংলাদেশের সরকার বিভিন্ন পরিকল্পনা, সেতু নির্মাণ সহ বিভিন্ন পরিকল্পনার জন্য বিশ্ব ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকেন শর্ত সাপেক্ষে। এই কারণে দেখা যাচ্ছে বিশ্ব ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অনেক উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন সৃষ্টি হয়েছে। এরপরে হচ্ছে বিরোধ নিষ্পত্তি। আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্ব ব্যাংক কার্যকর ও অগ্রণী ভূমিকা পালন করে। অর্থাৎ বিনিয়োগের স্থাপনের জন্য বিশ্ব ব্যাংকের বিভিন্ন সদস্য দেশগুলোর মধ্যে যখন সমস্যার সৃষ্টি হয় তখন বিশ্ব ব্যাংক মধ্যস্থতার ভূমিকা পালন করে কি করেন, এই বিরোধ নিষ্পত্তি করে থাকেন। এবং সর্বশেষ যে কার্যাবলী সেটি হচ্ছে প্রকাশনা। বিশ্ব ব্যাংক এমন একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা বিভিন্ন আন্তর্জাতিক মানের জার্নাল প্রকাশের ব্যবস্থা করে থাকে। এই বিশ্ব ব্যাংক সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থাকে নিয়ে, মাথাপিছু আয় নিয়ে এবং দেশের অর্থনৈতিক অবকাঠামো কিভাবে উন্নয়ন করা যায় এইসব বিষয়গুলা নিয়ে বিভিন্ন প্রকাশনা কি করেন, প্রকাশ করে থাকেন। এটা ছিল বিশ্ব ব্যাংকের অন্যতম কার্যাবলী। তাহলে আমরা বিশ্ব ব্যাংকের কার্যাবলীর মধ্যে যে বিষয়গুলা পেলাম, ১ নাম্বার হচ্ছে পুনর্গঠন ও উন্নয়ন, ২ নাম্বার হচ্ছে বেসরকারি খাতের উন্নয়ন, ৩ নাম্বার হচ্ছেন বেসরকারি বৈদেশিক বিনিয়োগ, ৪ নাম্বার হচ্ছেন প্রশিক্ষণ, ৫ নাম্বার হচ্ছেন সমন্বয় সাধন, ৬ নাম্বার হচ্ছেন ঋণ দান, ৭ নাম্বার হচ্ছেন বিরোধ নিষ্পত্তি, ৮ নাম্বার হচ্ছে প্রকাশনা। এই ছিল বিশ্ব ব্যাংকের কার্যাবলী। একটু তোমরা নোট করতে হবে যে বাংলাদেশ কত সালে বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে। তাহলে ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে থাকে। আর এশিয়া উন্নয়ন ব্যাংক বাংলাদেশের সদস্যপদ লাভ করেন ১৯৭৩ সালে। তাহলে এশিয়া উন্নয়ন ব্যাংক সদস্যপদ লাভ করেন, বাংলাদেশ সদস্যপদ লাভ করেন ১৯৭৩ সালে। আর বিশ্ব ব্যাংকের সদস্যপদ বাংলাদেশ লাভ করেন ১৯৭২ সালে। এই জিনিসটা তোমাদের কাজ দিবে। এবং তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে কি যারা নির্বাহী পরিচালক থাকবেন তাদের কার্যকাল কত বছর হবে। নির্বাহী পরিচালকের কার্যকাল হবে ২ বছর। তাহলে নির্বাহী পরিচালকের কার্যকাল হচ্ছে ২ বছর। তোমাদের প্রশ্ন যদি আসে যে বিশ্ব ব্যাংক কি, তাহলে আমরা দিব যে কি বিশ্ব ব্যাংক হচ্ছে যে একটি বহুজাতিক আর্থিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। তারপরে
এই বিষয়গুলো একটু তোমরা নোট ডাউন করতে হবে। এবং বিশ্বব্যাংক কোথায় প্রতিষ্ঠিত হয়? ব্রেটন উডস নামক স্থানে। এই জিনিসটা তোমাদেরকে নোট করতে হবে। তারপরে এই বিষয়গুলো একটু দেখে নিবা। এরপরে আমরা ইনশাআল্লাহ আরো এমসিকিউ নিয়ে আলোচনা করব পরবর্তীতে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সর্বশেষ, সেটি হচ্ছে তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে এই বিশ্বব্যাংকের ভূমিকা সমূহ কি কি? তাহলে তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে এই বিশ্বব্যাংকের ভূমিকা কি কি, আমরা সে বিষয়ে আজ এখন ধারণা অর্জন করব। আমরা জানি যে তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা যেমনটি রয়েছে, ঠিক একইভাবে ভূমিকার পাশাপাশি কিছু ক্ষতিকর দিক রয়েছে। অর্থাৎ তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতাটা যেমন রয়েছে, তেমনি এই বিশ্বব্যাংক সমালোচনার ঊর্ধ্বেও নয়। তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংক সর্বপ্রথম যে ভূমিকাটা পালন করেন সেটি হচ্ছে বহুজাতিক সংস্থার অনুকূল বাজার ও সমর্থক গোষ্ঠী তৈরি। এই জিনিসটা কি? বলা হচ্ছে বিশ্বব্যাংক প্রদত্ত ঋণ সহায়তার নামে যে অর্থসংস্থান করা হয়, তাতে শেষ পর্যন্ত বহুজাতিক সংস্থা সমূহের বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তুত হয়। অর্থাৎ বলা হচ্ছে যে বিশ্বব্যাংক যে ঋণ সহায়তা প্রদান করে থাকেন, সেটি যদিও বা তৃতীয় বিশ্বের উন্নয়নের জন্য দেওয়া হয়ে থাকে, কিন্তু কালক্রমে এটা কি হয়ে যায়? বহুজাতিক সংস্থা সমূহের বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করে দেয়। অর্থাৎ বিশ্বব্যাংক যদিও বা দেশের উন্নয়নের জন্য ঋণ প্রদান করছেন, কিন্তু কালক্রমে দেখা যাচ্ছে যে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে মূলত বহুজাতিক সংস্থারই ক্ষেত্র তৈরি হয়। কারণ বিভিন্ন বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক ন্যায় অর্থসংস্থান ও বিত্তশালী রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ঋণ ও অনুদানের মাধ্যমে যে অর্থ যোগান দেওয়া হয়, তা দিয়ে মূলত বহুজাতিক সংস্থাসমূহের বাজার প্রস্তুত হয় এবং বৃদ্ধি পায় বিনিয়োগের ক্ষমতা। এই জিনিসটা কেন বলা হচ্ছে? যে তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় বিশ্বব্যাংকের ঋণ প্রদানের মাধ্যমে। এটা আমরা যেমনটা আমাদের জন্য উপকারী, কিন্তু পরক্ষণে দেখা যায় এই ঋণগুলা যখন অর্থনৈতিক ক্ষেত্র উন্নয়নের জন্য, বাজার উন্নয়নের জন্য যখন প্রয়োগ করা হয় অর্থগুলো, তখন মূলত এই অর্থগুলো কাদেরকে দিয়ে কাজ করানো হয়? বাংলাদেশের মধ্যে তৃতীয় বিশ্বের অর্থনৈতিকের ক্ষেত্রে যেগুলা বহুজাতিক সংস্থা হিসেবে ভূমিকা পালন করেন, ওদেরকেই এই অর্থগুলো ব্যবহার করার জন্য দেওয়া হয়ে থাকে। এবং আমাদের দেশীয় শিল্প যেগুলা রয়েছে, ওই দেশীয় শিল্পগুলো এই ঋণ বরাদ্দ থেকে ব্যবহারের ক্ষেত্রে অনেক দূরে অবস্থান করে থাকে। তাহলে একদিকে আমরা দেখছি এই পয়েন্টটাতে বিশ্বব্যাংক যেমনটা আমাদেরকে সহযোগিতা করে অর্থনৈতিক উন্নয়ন সাধন করছে, আবার ঠিক একইভাবে দেশীয় শিল্পের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। ২ নাম্বার যে অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা পালন করেন সেটি হচ্ছে বিদ্যুৎ খাতে ভূমিকা। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশে মতো একটা উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ খাতের যথেষ্ট পরিমাণ অগ্রগতি সাধিত হয়েছে। এই বিশ্বব্যাংকের আসল উদ্দেশ্য পরিষ্কার হয় যদি আমরা বিদ্যুৎ খাতের উন্নয়নের নামে বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প, সুপারিশ এবং বিভিন্ন কোম্পানি, বিশেষত মার্কিন কোম্পানির বিনিয়োগ এর ধরন ও চুক্তির শর্তাবলীর দিকে লক্ষ্য করি। আমরা গ্যাস খাতে কর্মরত বহুজাতিক বিভিন্ন কোম্পানি থেকে যখন গ্যাস কিনছি ১২০ টাকারও বেশি দামে, তখন বিদ্যুৎ খাতে কর্মরত কোম্পানিগুলো সরকার থেকে গ্যাস কিনছে ৫৪ থেকে ৫৮ টাকা দরে। ১৯৭৬ এবং ৭৭ সালে থেকে বিভিন্ন সংস্থার গঠন, ভাঙন, বিভিন্ন বিনিয়োগ নীতি, বিভিন্ন বিভাগ তৈরি ইত্যাদির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বা বিশ্বব্যাংকের ভূমিকা ছিল মুখ্য। এবং ১৯৯০ সালে ডেসা, ১৯৯৬ সালে ডেসকো, ১৯৯৫ সালে পাওয়ার সেল এবং ১৯৯৬ সালে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ এর রুরাল পাওয়ার কোম্পানি গঠন এই প্রক্রিয়ারই ধারাবাহিক। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে কি, যে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য যদিও বা অনেক অর্থ বরাদ্দ দিয়েছেন বিশ্বব্যাংক, কিন্তু পরক্ষণে আমরা দেখছি যে এই প্রকল্প চুক্তির মাধ্যমেই মূলত এই বিশ্বব্যাংক তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছেন, বহুজাতিক সংস্থাগুলোর উন্নয়ন সাধন করেছেন। আমরা দেখি, আমি ক্লাসেও বলি যে বিষয়গুলা, সেটি হচ্ছে যে বিশ্বব্যাংক থেকে আমরা যে পরিমাণ ঋণ গ্রহণ করি, ওই ঋণ গ্রহণের বিনিময়ে আমরা যে পরিমাণ সত্ত্ব দেয় আমাদের কাছে, যে পরিমাণ সুদের হার থাকেন, ওইটা বহন করে আমরা মূলত যেটার জন্য অর্থ বরাদ্দ পাই সেটার মূলত কিছুই পাইনি। অর্থাৎ একটা দিক চিন্তা করলে আমরা দেখি যে আমরা যদি একটা গরুকে কল্পনা করি, আমি একটা গরুকে লালন পালন করে বড় করলাম বিশ্বব্যাংকের সহযোগিতায়, কিন্তু দেখা গেল
পরবর্তীতে বিশ্বব্যাংক বাদ দাও, আমি একজন লোকের কাছ থেকে টাকা নিয়ে আমি একটা গরুকে লালন পালন করে বড় করলাম এবং আমাকে শর্ত দেওয়া হলো যে তোমার গরুটা যদি বড় হয়, ঋণ নেওয়ার সময় আমাকে শর্ত দেওয়া হলো তোমার গরুটা যদি বড় হয় তাহলে গরু যদি দুধ দেয় তাহলে ওই দুধগুলো আমি 15 বছর 20 বছর খাবো। অর্থাৎ ওই দুধ তুমি খাইতে পারবা না, ব্যবহার করতে পারবা না, বিক্রি করতে পারবা না, ওগুলো সবগুলো আমাকে দিয়ে দিতে হবে। কয় বছর? 20 বছর। এখন ওই লোক গরু বড় করলো, সবকিছু করলো, সব কষ্ট করার পরে এবং গরুকে সেবা যত্ন করার জন্য যেসব লোক দরকার অর্থাৎ মানুষের দরকার, ওই মানুষগুলোও যার কাছ থেকে আমি ঋণ গ্রহণ করছি উনি দিবেন। তাহলে দেখা গেল ওই গরুটাকে লালন পালন হতে শুরু করে যত ধরনের লোক দরকার, লোকবল দরকার, ওগুলাও যিনি আমাকে ঋণ দিয়েছেন উনি দিচ্ছেন। আবার গরুটা যখন পরিপূর্ণভাবে উপযুক্ত হয়েছে, যখন উনি গরুটা যখন দুধ দিচ্ছে কিংবা ফিডব্যাক দিচ্ছে, তখন ওগুলাও উনি 20 বছর নিয়ে যাবেন যিনি আমাকে লোন দিয়েছেন। 20 বছর যখন পার হলো তখন ওই ব্যক্তি বলল যে কি ঠিক আছে, আপনার ঋণের যে পরিমাণ টাকা নিয়েছেন ওই টাকাটা আপনি পরিশোধ করে ফেলেছেন এবং আপনাকে আমি কি করলাম যে টাকাটার অর্ধেক মওকুফ করে দিলাম। এখন এই গরুটা কি আপনার। এমন সময়ে দিল যে সময়টাতে গরুটা আর কি ঠিকমতো দুধও দিচ্ছে না, আবার ঠিকমতো ফিডব্যাকও দিচ্ছে না, অর্থাৎ তার সার্ভিস ডেথ হয়ে গেছে। এই জিনিসটা দিয়ে এটা বোঝাচ্ছি যে আমাদের বিভিন্ন খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় সেটার বিপরীতে যে পরিমাণ সুযোগ সুবিধা গ্রহণ করে ওই জিনিসটা আমাদের কার্যক্রমে বাংলাদেশের ঋণ প্রদানে হয়ে থাকে। তো আমি এই জিনিসটা বোঝাচ্ছি যে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য যেমনটা করে বিশ্বব্যাংক সহযোগিতা করে, ঠিক একইভাবে সহযোগিতার নামে বহুজাতিক সংস্থাগুলোর মাধ্যমে ওই যে বললাম যে গরুটা লালন পালন করার জন্য তারাই লোক প্রদান করেন, তো তাদের মাধ্যমে কিন্তু আবার ওই অর্থগুলো আবার তারাই নিয়ে যাচ্ছে। সে কারণে বলা হচ্ছে বিদ্যুৎ খাতের উন্নয়নে বিশ্বব্যাংক যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আবার পাশাপাশি দেশীয় অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। 3 নম্বর যে পয়েন্টটা পায় সেটি হচ্ছে গ্যাস সেক্টরের ভূমিকা। ভারতে গ্যাস রপ্তানির জন্য বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করে আসছে। গ্যাস রপ্তানির মাধ্যমে বাংলাদেশ লাভ হওয়ার যুক্তি দেখালেও আসলে তাদের নিজেদের আর্থিক লাভের বিষয়টি প্রধান। অর্থাৎ ভারতে গ্যাস রপ্তানি করার জন্য যেহেতু বাংলাদেশের প্রযুক্তি উন্নত না হওয়ার কারণে বাংলাদেশের মধ্যে এখনো প্রাকৃতিক সম্পদ অব্যবহৃত রয়েছে অনেক। তো সেই হিসেবে ভারতে গ্যাস রপ্তানি করার জন্য বিশ্বব্যাংক এবং আইএমএফ সরকারকে চাপ দিচ্ছেন এবং সরকারকে লাভ হওয়ার যুক্তি দেখালেও আদতে আর্থিক লাভের বিষয়টি হচ্ছে যে কি কাদের প্রধান? ভারতের কিংবা বিশ্বব্যাংক এবং আইএমএফ এর। এই অঞ্চলের বহুজাতিক সংস্থা সমূহের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমূহের যে পরিকল্পনা ও কৌশল রয়েছে তার কেন্দ্রে আছে ভারত। এখানে যে জিনিসটা বোঝাচ্ছেন সেটি হচ্ছে যে কি যে বিশ্বব্যাংক গ্যাস সেক্টরের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিলেও আবার অর্থ দেওয়ার সাথে সাথে বাংলাদেশকে চাপ প্রয়োগ করছেন বিভিন্ন দেশে গ্যাসটা কি করার জন্য? রপ্তানি করার জন্য। কেন? এই এই প্রয়োগটা কেন দিচ্ছে? কারণ তুমি যখন একজনের কাছ থেকে কোনো একটা সহযোগিতা গ্রহণ করবা তখন সে যেটাই বলে তোমাকে সেটা অবশ্যই কি করতে হবে? পালন করতে হবে। কি কারণে? যেহেতু তোমাকে সহযোগিতা করেছেন। ঠিক বিষয়টা এখানে ঐরকমই বোঝাচ্ছে। এই অঞ্চলের বহুজাতিক সংস্থা সমূহের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমূহের যে পরিকল্পনা ও কৌশল রয়েছে তার কেন্দ্রে আছে ভারত। বহুজাতিক সংস্থা সমূহের বিনিয়োগ বৃদ্ধি এবং যৌথ মালিকানাধীন শিল্পের বৃদ্ধি পাওয়ায় এখন ভারতীয় পণ্য কেবল ভারতীয় পণ্য হিসেবে অবস্থান করছে না, বরং ভারতীয় পণ্য পরিণত হয়েছে বহুজাতিক সংস্থার পণ্যে। সুতরাং এই পণ্য সামগ্রিক বাজার তৈরি করে এবং বিনিয়োগের পথকে আরো পরিষ্কার লাভবান করার জন্য সস্তা কাঁচামাল সংগ্রহের দায়িত্ব কেবল ভারতের নয়, এই দায়িত্ব এখন বহুজাতিক বিনিয়োগকারী সংস্থা সমূহ বিশ্বব্যাংক ও আইএমএফ এর দায়িত্বে। গ্যাস সেক্টরের উন্নয়নের জন্য বিশ্বব্যাংক বিভিন্ন পরিকল্পনা, প্রযুক্তি, অর্থ সরবরাহের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবার সাথে সাথে এই ভূমিকা পালনের পাশাপাশি তারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এই গ্যাস উত্তোলনের পাশাপাশি বাইরে রপ্তানি করার জন্য জোর চাপ প্রয়োগ করে থাকে। 4 নাম্বার হচ্ছেন কৃষি সেক্টরের ভূমিকা। বাংলাদেশের কৃষকদের রপ্তানিমুখী উৎপাদনের দিকে নিয়ে যাওয়ার কথা বলে বিশ্বব্যাংক কৃষি উন্নয়ন কৌশল নিয়ে বিস্তৃত কাজ শুরু করে 1997 সাল থেকে। এর মধ্যে বিশ্বব্যাংক, এডিবি ও ইউএসইডি সামাজিক বনায়ন ও চিংড়ি প্রকল্প ইত্যাদিতে যে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে তা একদিকে যেমন পরিবেশ বিপর্যয় প্রক্রিয়াকে জোরদার করেছে তেমনি অন্যদিকে কৃষির ভূমিকাকে সংকুচিত করেছে।
কৃষিক্ষেত্রে এই বিশ্বব্যাংক ব্যাপক পরিমাণ ঋণ প্রদানের মাধ্যমে কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে বিশ্বব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই কৃষি উন্নয়ন সহায়তা তারা 1997 সাল থেকেই করে আসছে এবং সামাজিক বনায়ন ও চিংড়ি প্রকল্পের দিকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের মাধ্যমে মানুষকে কি করছেন, চিংড়ি প্রকল্প এবং সামাজিক বনায়নের দিকে মনোনিবেশ করার জন্য কৃষকদেরকে জোর চাপ দিয়ে আসছে। 5 নাম্বার হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের ভূমিকা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতকে উন্নয়ন করার জন্য বিশ্ব ব্যাংক HPSP এর অধীন কর্মসূচি, আন্তর্জাতিক ওষুধ কোম্পানি এবং মার্কিন বীমা সংস্থা সমূহের কৌশলগত পরিকল্পনার সাথে সম্পর্কিত বিধায় অনেক রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ ধারণা করেন এগুলোই বাংলাদেশের জনগণের সামনে উপস্থিতি হয়েছে এবং সরকারের স্বাস্থ্য নীতি হিসেবে, অর্থাৎ বিশ্ব ব্যাংক যে HPSP এর অধীন কর্মসূচি চালু করেছেন ওই কর্মসূচিগুলোর আলোকেই মূলত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য নীতি হিসেবে প্রকাশ করা হয়েছে। তারপর হচ্ছেন 6 নাম্বার বিশ্ব ব্যাংক প্রদত্ত পরামর্শ। বিশ্ব ব্যাংক, IMF এবং বিভিন্ন দাতা গোষ্ঠীর চাপের ফলে যে প্রতিটি সরকার বিভিন্ন নীতি গ্রহণে বাধ্য হন তা বোঝা যায়। এসব দাতা গোষ্ঠীর হুমকির মুখে পড়তে হয় যদি সরকার তাদের পরামর্শ বা প্রেসক্রিপশন মানতে না চায়। যে জিনিসটা বলা হচ্ছে, বিশ্ব ব্যাংক একটি দেশের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন এবং যে পরামর্শ দেন ওই পরামর্শ মানার জন্য, পালন করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করেন। আর সরকার যদি সেই সিদ্ধান্ত, সেই পরামর্শ না মানেন তাহলে তাদেরকে তখনই চাপ সৃষ্টি করে থাকে। আমরা ইতিমধ্যে আমি অনেক কিছু বলতে পারছি না তোমাদেরকে, যে আমরা প্রায় সময় দেখি যে রাজনৈতিক ব্যবস্থা হতে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের মতো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে আন্তর্জাতিক প্রভাব আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। যেসব দেশগুলোর সরকার প্রধান তাদের কথা পালন করছে, তাদের নির্দেশ পালন করছে, তাদের উন্নয়ন সাধিত হচ্ছে, আর যেসব দেশ তাদের সব পরামর্শ গ্রহণ করছে না তাদের উপর চাপ প্রয়োগ সৃষ্টি করছেন আন্তর্জাতিক সংস্থাগুলো। এখানে ওই জিনিসটাই বোঝাচ্ছে। বাকিটা তোমরা নিজেরাই বুঝে নিবা, ইনশাআল্লাহ বাকিটা পরিপূর্ণভাবে আমি ক্লাসে আলোচনা করব। তারপর হচ্ছেন জ্বালানি সেক্টর। জ্বালানি সেক্টরের ক্ষেত্রেও এই বিশ্ব ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্ক্রিনের মধ্যে আমরা দেখছি বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সরকার প্রতিনিয়তই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করছে। একটু খেয়াল করলে দেখব পেট্রোল এবং ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি করা হলো, দাম বৃদ্ধির হারের ক্ষেত্রে পেট্রোলের চেয়ে ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি পায় অনেক বেশি। এবং পেট্রোল ব্যবহার করেন পুঁজিপতি শ্রেণী, যাদের এই দাম বৃদ্ধিতে তেমন কোনো সমস্যা হয় না। অর্থাৎ বলা হচ্ছে এখানে যে ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি করা হলো, দাম বৃদ্ধির হারের ক্ষেত্রে পেট্রোলের চেয়ে ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি পায় অনেক বেশি। অর্থাৎ পেট্রোলের দামের চেয়ে ফার্নেস অয়েলের দামটা বেশি করা হয়। আর পেট্রোল ব্যবহার করেন পুঁজিপতি শ্রেণী, যার কারণে এখানে একটা পরিকল্পনা, এখানে আন্তর্জাতিক পরিকল্পনা এখানে রয়ে যায়। তো যাই হোক, আমরা সেটা না, আমাদের মূল বিষয় হচ্ছে জ্বালানি সেক্টর ও বিশ্ব ব্যাংক অর্থ বরাদ্দের মাধ্যমে, ঋণ প্রদানের মাধ্যমে কি করেন, সহযোগিতা করে থাকেন এবং আন্তর্জাতিকতার সাথে সামঞ্জস্য রেখে সরকারকে তেলের পরিমাণ বৃদ্ধি করার জন্য পরামর্শ প্রদান করেন এবং তেলের দাম বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার কৌশল গ্রহণ করে থাকেন। 8 নাম্বার হচ্ছেন বাজার অর্থনীতি চালুর ক্ষেত্রে। বলা হচ্ছে বিশ্ব ব্যাংক ও দাতা গোষ্ঠী বাজার অর্থনীতি চালুর মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলোকে অসম প্রতিযোগিতায় ঠেলে দিচ্ছে। ফলে আমাদের শিল্প ও পণ্যের বাজার দখল করে নিচ্ছে ভারত ও অন্যান্য দেশ। ভারত থেকে বাংলাদেশ প্রতি বছর অফিসিয়ালি $100 কোটি মূল্যের পণ্য সামগ্রী আমদানি করে, বিপরীতে ভারত মাত্র $6 কোটি মূল্যের পণ্য সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করে। বাজার অর্থনীতি চালুর ক্ষেত্রে এই আন্তর্জাতিক সংস্থার পরিপ্রেক্ষিতে আমরা এক দেশ আরেক দেশের মধ্যে যে উন্মুক্ত বাজার অর্থনীতি চালুর চুক্তি সম্পাদন করছি, এই চুক্তির মাধ্যমে যদিও বা বাজার সম্প্রসারিত হচ্ছে, আমার দেশের পণ্য অন্য দেশে প্রবেশ করছে। এটা আমরা যেমন দৃশ্যমান দেখি, ঠিক এটার অন্তরালে একটা বিষয় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে দেশীয় শিল্পের ধ্বংস সাধন। এই আন্তর্জাতিক পর্যায়ে পণ্য সামগ্রীর প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে দেশীয় যে শিল্প রয়েছেন ওই দেশীয় শিল্পগুলো ধ্বংসের সম্মুখীন হচ্ছেন। এবং এই বাজার অর্থনীতি চালুর নামে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ পণ্য সামগ্রী আমদানি করি, কিন্তু সেই পরিমাণ পণ্য সামগ্রী অন্য দেশ আমাদের কাছ থেকে আমদানি করে না।
ফলে দেখা যাচ্ছে আমরা বাইরের দেশ থেকে বিপুল পরিমাণ পণ্য সামগ্রী আমদানি করে তাদের বাজার অর্থনীতিকে শক্তিশালী করছি, কিন্তু অন্যদিকে আমার দেশের যে দেশীয় শিল্প আছে ওই দেশীয় শিল্প বাইরের দেশে চাহিদা না থাকার কারণে, বাইরের দেশ আমার দেশ থেকে আমদানি না করার কারণে আমার দেশের যে দেশীয় শিল্প রয়েছে ওই দেশীয় শিল্পগুলো ধ্বংসের সম্মুখীন হচ্ছে। তাহলে এই বিশ্বব্যাংক বাজার অর্থনীতি চালুর মাধ্যমে যেমনটা করে উন্নতি সাধন করছে অর্থনৈতিক ক্ষেত্রে, তেমনটা করে বাংলাদেশ ক্ষতির সম্মুখীনও হচ্ছে। এরপরে হচ্ছে এনজিও কর্মকাণ্ডের সহায়তা। এই বিশ্বব্যাংক বিভিন্ন এনজিও কর্মীদেরকে মাধ্যমে, বিভিন্ন অর্থ বরাদ্দের মাধ্যমে, ঋণ প্রদানের মাধ্যমে, এনজিওদের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে। এখানে স্ক্রিনের মধ্যে আমরা দেখছি যে দারিদ্র্যের বাণিজ্যিকীকরণের লক্ষ্যে বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা গোষ্ঠী সরকারকে বাদ দিয়ে এনজিও এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারকে চাপ দিচ্ছে। অথচ এনজিও সমূহ সরকারের নিকট কোনো প্রকার জবাবদিহিতা করে না। বাজার অর্থনীতি ও বিশ্বায়নের সুবাদে প্রতি বছর বিদেশ থেকে আসা 10,000 কোটি টাকা, প্রতি বছর বিদেশ থেকে আসা 10,000 কোটি টাকা এনজিও কার্যক্রমের মাধ্যমে কিভাবে জাতীয় উন্নয়নে ব্যয় হয় তার নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। অর্থাৎ বলা হচ্ছে এই বিশ্বব্যাংক সরকারের কাছে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ বরাদ্দের চেয়ে এনজিও সংস্থাগুলোকে প্রতি বছর অনেক টাকা অর্থ বরাদ্দ সহজ সহায়তা দিয়ে এনজিওর মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। এটা একমাত্র এটি কারণ যে আমাদের বর্তমানে যে এনজিও সংস্থা রয়েছে ওই এনজিও সংস্থাগুলো সরকারকে জবাবদিহিতা প্রদান করতে হয় না। আমরা অতীতেও দেখেছি বিভিন্ন এনজিও সংস্থা তারা মাত্রাতিরিক্ত ভাবে সহযোগিতার মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদান করতেছে, এই প্রকাশের মাধ্যমে তারা মানুষকে, দরিদ্র মানুষকে শোষণ করেছেন, নির্যাতন করেছেন। এটা আমরা অতীতেও বাংলাদেশে প্রমাণ পেয়েছি। এটা হয় কি কারণে? যখন একটা দেশের মধ্যে অবাধে একটা এনজিও সংস্থা বা কোনো সংস্থা যখন অবাধে কাজ করতে পারে তখন সে মাত্রাতিরিক্ত ভাবে তার শোষণের মাত্রাটা দরিদ্রের হারে, নিম্নবিত্তের হারে বেড়ে দিতে পারে। অর্থাৎ যেহেতু সরকারের কাছে জবাবদিহিতার কোনো ব্যবস্থা থাকে না, তো সেই জন্য এনজিও কর্মকাণ্ডে সহায়তার মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিশ্বব্যাংক সহযোগিতা করে। আবার পাশাপাশি এই এনজিও গুলো যেহেতু সরকারকে জবাবদিহি করতে হয় না, সে কারণে শোষণের শিকারে পরিণত হয়। এরপরে হচ্ছেন ঋণের বোঝা বৃদ্ধি, সর্বশেষ যে পয়েন্ট। বিশ্বব্যাংক সহ অন্যান্য দাতা দেশ ও সংস্থার নিকট থেকে আমরা যে পরিমাণ ঋণ সহায়তা পাই তাতে আমরা স্বনির্ভর তো হচ্ছি না, বরং দিন দিন আমাদের ঋণের বোঝা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় 6,000 টাকা প্রতি বছর সুদ সহ পরিশোধ করতে হয়। অর্থাৎ বলা হচ্ছে এখানে যে আমরা উন্নয়নের নামে, অর্থনৈতিক উন্নয়নের জন্য বাইরের দেশ থেকে যে পরিমাণ ঋণ গ্রহণ করি, এই ঋণ আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা যদিও বা দেখছি যে আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু আদতে একটা নির্দিষ্ট সময়ে এটা ঋণের বোঝা হিসেবে আমাদের মাথায় বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা নিজেরাও জানি না যে আমাদের ঋণ কত। কিন্তু প্রকৃত হিসাবে বাইরের দেশ থেকে সরকার যে ঋণ গ্রহণ করে সেই হিসাবটাই এখানে দিচ্ছেন যে যে একটা মানুষ যখন একটা সরকার যখন বাইরের দেশ থেকে ঋণ প্রদান করে এটা সকল মানুষের মাথার উপর কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, যেটা আমরা নিজেরাও বুঝি না। এই ঋণগুলা তাহলে আমরা কি দিচ্ছি? হ্যাঁ, ঋণগুলো আমরাই পরিশোধ করছি। কিভাবে? আমরা যখন সেতু ব্যবহার করি তখন এখানে আমাদেরকে কি দিতে হয়? টুল দিতে হয়। এই টুলের অর্থগুলো কোথায় যায়? যারা অর্থ সংস্থান, যারা ঋণ প্রদান করেছেন তাদের কাছে এই ঋণগুলা চলে যায়। আমাদের কাছে মনে হয় এই টুলটা ব্যবহার করছি, এই টাকাগুলো সরকার ব্যবহার করছে না। একটা কালভার্ট, একটা ফ্লাইওভার কিংবা কোনো সেতু নির্মাণ হলে ওইখানে যে টুল বরাদ্দটা হয়, ওইখানে যে পরিমাণ যারা অর্থ সংস্থান ঋণ, অর্থ অনুদান দেয়, অর্থ ঋণ দেয়, তাদেরকে 30 বছরের জন্য, 20 বছরের জন্য একটা চুক্তি সম্পাদিত হয় যে এই সেতু ব্যবহারের 30 বছর পর্যন্ত যে টুল সংগ্রহ হবে ওই টুলগুলোর ব্যবহার করবে, সম্পূর্ণ টাকার মালিক হবে যে সংস্থাটা ঋণ প্রদান করেছেন। সে কারণে বলা হচ্ছে একদিক দিয়ে আমাদের দেশের উন্নয়ন সাধিত হচ্ছে, কিন্তু অন্যদিকে আমাদের ঋণের বোঝাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সুতরাং আমরা উপরোক্ত আলোচনার তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই জিনিসটাই বলতে পারি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্বব্যাংকের ভূমিকা মোটেও সমালোচনার ঊর্ধ্বে নয়। বিশ্বব্যাংক অন্যান্য আর্থিক সংস্থার কারণে স্বল্পোন্নত দেশগুলো এখনো তাদের নিজস্ব সম্পদ, জনশক্তি থাকা সত্ত্বেও দরিদ্রতা দূর করতে পারছে না। ফলে বর্তমান বিশ্বে বিশ্বব্যাংক বর্তমানে নিজেদের কৃতকর্ম নিয়ে নিজেরাই দুশ্চিন্তাগ্রস্ত এবং তাদের ভূমিকা যে ন্যায় ভিত্তিক নয় এটাও জানে। তারপরেও পরিশেষে আমরা বলতে পারি যে নিজেদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশ্বব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আজকে আমাদের লেকচারের মধ্যে এই ৪ টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। সর্বপ্রথম আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এশিয়া উন্নয়ন ব্যাংকের ভূমিকা আলোচনা করো, যেটি ২০১৮ এবং ২০১৫ সালে এসেছেন। দ্বিতীয় প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম বিশ্ব ব্যাংক কি? ৩ নাম্বার প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম যে বিশ্ব ব্যাংকের কার্যাবলীসমূহ আলোচনা করো, যেটি পার্ট বি তে ২০১৫ সালে এসেছিল। এবং সর্বশেষ যে প্রশ্নটা আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে কি বাংলাদেশের তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করো, যেটি পার্ট সি তে ২০১৮, ২০১৫ এবং ২০১৩ সালে এসেছেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। যারাই অনলাইন টিউটোরিয়াল ক্লাসে অংশগ্রহণ করেছো এবং যারা ক্লাসগুলো পরবর্তীতে দেখেছো, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।